একাকী একটি রাত চেন্নাইয়ের নির্জন স্থানে পোড়ানো হল এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ। ছাই হয়ে যাওয়া দেহ দেখে শনাক্ত করা অসম্ভব, কিন্তু পুলিশের কাছে এই নৃশংসতা এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ঠিক তখনই মুখোশধারী একদল ব্যাংক লুটেরা বন্দুকের মুখে ছিনিয়ে নেয় সবকিছু। আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অরবিন্দ, যার সাফল্যের রেকর্ড অটুট, ঝাঁপিয়ে পড়ে এই রহস্যের জট খুলতে। কিন্তু শহরের বুকে একের পর এক পোড়া লাশের সারি বাড়তে থাকে, আর এই অচেনা খুনিকে ধরতে গিয়ে অরবিন্দ মুখোমুখি হয় এক এমন বিপদের যা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কে এই মুখোশধারী? কেন সে এমন নির্মমভাবে একের পর এক মানুষকে পুড়িয়ে মারছে? আর অরবিন্দের এই অটুট রেকর্ড কি অক্ষত থাকবে এই নতুন চ্যালেঞ্জে? হ্যালো বন্ধুরা, আজ তোমাদের মাঝে এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি 11। মুভির শুরু হয় চেন্নাইয়ের একটি নির্জন জায়গা থেকে, যেখানে একজন মুখোশধারী লোক তার গাড়ি নিয়ে আসে। তার গাড়িতে একজন মানুষের মৃতদেহ ছিল, যা সে পেট্রোল দিয়ে নির্মমভাবে পুড়িয়ে ফেলে। মৃতদেহ এমনভাবে পুড়ে গিয়েছিল যে পরীক্ষা করেও জানা সম্ভব ছিল না লোকটি কে ছিল। লাশ পুলিশের হাতে পড়ে, কিন্তু এখন দেখতে হবে পুলিশ অপরাধীর কাছে পৌঁছাতে পারে কিনা। অন্যদিকে আমরা একটি ব্যাংকের দৃশ্য দেখি, যেখানে কিছু বদমাশ মুখোশ পরে ঢুকে পড়ে আর বন্দুকের মুখে সবাইকে জিম্মি করে সমস্ত টাকা লুট করার চেষ্টা করে। ম্যানেজার ভয়ে লকার খুলে তাদের টাকা দিচ্ছিল, এবং তখনই সুযোগ বুঝে সিকিউরিটি গার্ড একজন লোকের ওপর হামলা করে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই সেই বদমাশ লোকটি গার্ডকে গুলি করে মেরে ফেলে এবং পুরো ব্যাংক খালি করে সমস্ত গুন্ডা সেখান থেকে পালিয়ে যায়। এই খবর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অরবিন্দ জানতে পারার সাথে সাথে সে দ্রুত তৎপর হয়ে ওঠে। সে কোনোরকম তদন্ত ছাড়াই সরাসরি সেই বদমাশদের আস্তানায় পৌঁছে যায়। তাকে দেখে সবাই অবাক হয়, সে আমাদের আস্তানা কিভাবে পেল। তখন অরবিন্দ বলে, আইনের হাত অনেক লম্বা, এটা শুধু সংলাপ নয়, বাস্তবতা। তোমরা এর আগেও মুখোশ পরে ব্যাংক লুট করেছ, তাই আমাদের আন্ডারকভার এজেন্টরা ব্যাংকে রাখা গহনার ভেতরে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল, যা তোমরা এখানে চুরি করে নিয়ে এসেছ। আর দেখো, তোমাদের বরযাত্রায় বর সেজে আমি চলে এসেছি। এরপর সে সমস্ত বদমাশদের ঢোলের মতো পেটায়, সবার অবস্থা খারাপ করে দেয়। এরপর ভালোভাবে হাত সাফ করার পর অরবিন্দ অন্যান্য পুলিশ সদস্যদের ডেকে তাদের সবাইকে গ্রেফতার করিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, অরবিন্দের কথা যদি বলি, তাহলে আজ পর্যন্ত তার রেকর্ড আছে সে যতগুলো কেসেই কাজ করেছে সবকটি কেস সে সমাধান করেছে। আর যে সব কেস সমাধান করা খুব কঠিন, সেগুলোকে সে খুব সহজে সমাধান করে ফেলে। এই কারণেই সে মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন দেখতে হবে অরবিন্দের এই রেকর্ড টিকে থাকে কিনা। অন্যদিকে বন্ধুরা, সেই মুখোশধারী ঘাতক একের পর এক করে অনেক লোককে মেরে পুড়িয়ে ফেলছে। তাদের হত্যার সংখ্যা 6 হয়ে গেছে, এবং সেই হত্যাকারী সবাইকে একইভাবে পুড়িয়ে মেরেছে। এই কেসে কাজ করছিল অফিসার কুমার, যে এখনও পর্যন্ত কোনো তথ্য পায়নি যে অপরাধীকে কি করছে, এমনকি ভুক্তভোগীদেরও পরিচয় জানা যায়নি। যার কারণে এটা হয় যে ওপর থেকেও কেসের বিষয়ে অনেক চাপ আসে। আর তখনই এক রাতে অপরিচিত নম্বর থেকে কুমারকে ফোন করে একটি জায়গায় ডাকা হয়, এই বলে যে সেখানে আরও একটি লাশ পাওয়া গেছে। কিন্তু সেখানে যেতেই সেই মুখোশধারীর গাড়ি হঠাৎ করে কুমারের গাড়ির পিছনে লেগে যায়, এবং কুমার তা থেকে বাঁচার চেষ্টা করতেই তার গাড়ি দুর্ঘটনায় শিকার হয়, যার কারণে কুমারকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। কুমারের অবস্থা এমন ছিল না যে সে এই কেসে আবার কাজ করতে পারে, তাই এই কেসটি সমাধানের দায়িত্ব অরবিন্দকে দেওয়া হয়। এটি ছিল অরবিন্দের পাওয়া সবচেয়ে বিপজ্জনক কেস, কারণ এর আগে এমন কেস পুলিশের সামনে কখনো আসেনি। অরবিন্দের সাথে মনোহর নামের একজন সহকারীও ছিল, যে কুমারের সাথে এই কেসে কাজ করছিল। তো মনোহর অরবিন্দকে কেসের সাথে সম্পর্কিত সব কিছু বলে, যে অপরাধী নামমাত্র কোনো প্রমাণ ছাড়েনি, মনে হয় তাকে ধরা অসম্ভব। কিন্তু অরবিন্দ বলে, জানো, নিখুঁত অপরাধের অস্তিত্বই নেই, শুধু আমাদের চোখকে ধোঁকা দেওয়া হয়। সামনের জিনিসগুলো আমরা উপেক্ষা করে ফেলি। তখনই মনোহরের বাড়ি থেকে ফোন আসে, তাই সে দ্রুত সেখানে চলে যায়, কারণ তার ছোট ছেলে খাবার খেতে রাজি ছিল না। মনোহর অরবিন্দকে বলে যে কিছুদিন আগে আমার স্ত্রী মারা গেছেন, তখন থেকে আমার ছেলে মনমরা থাকে। আমি সারাদিন কাজে থাকি, তাই সময় পাই না। আমার ভয় হয় যে যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে আমি এটা সহ্য করতে পারবো না, তাই আমাকে যেতে হবে। এবার পরের দৃশ্যে অরবিন্দ যখন পুলিশ স্টেশনে যাচ্ছিল, তখন তার গাড়ি খারাপ হয়ে যায়। তারপর সে রাস্তায় একটি গাড়ি থামিয়ে লিফট চায়, কিন্তু গাড়িতে বসে থাকা সঞ্জনা নামের মেয়েটিকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়, যে এই মেয়েটি কেন মেজাজ খারাপ করতে এলো। বন্ধুরা,
এখান থেকে আমাদের কিছু সময় আগের একটি দৃশ্য দেখানো হয়, যাতে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল তা বোঝানো যায়। আসলে সঞ্জনা একটি রেস্টুরেন্টে এসেছিল, কারণ সেখানে তার সাথে দেখা করতে একটি ছেলে আসার কথা ছিল, যাকে তার বাবা মায় বিয়ের জন্য পছন্দ করেছিল। সঞ্জনা জানতো যে ছেলেটি গ্রে কালারের শার্ট পরা হবে, তাই সে সেই গ্রে কালারের শার্ট পরা ছেলেটি টেবিলে গিয়ে বসে। বন্ধুরা, সে আর কেউ নয়, অরবিন্দই ছিল। তার শার্ট দেখে সে তাকেই সেই ছেলেটি ভেবে নেয়, যদিও ছেলেটি অন্য কেউ ছিল যার সাথে তার বিয়ের কথা চলছিল। মানে প্রথম দেখাতেই সে অরবিন্দের প্রেমে পড়ে যায়। অরবিন্দ তাকে বলে যে, দেখো আমি সেই লোক নই, তুমি আমাকে যা ভাবছো। কিন্তু সঞ্জনা তার পিছনে লেগে থাকে যে, এখন তুমি যেই হও না কেন, আমি তোমার প্রেমে পড়েছি আর তোমাকে বিয়ে করব। তখনই সেখানে কিছু গুন্ডা চলে আসে, যারা অরবিন্দকে মারার জন্য এসেছিল, কারণ এই গুন্ডাদের বসকে অরবিন্দ ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল। আর এখানেও সে সবাইকে দারুণভাবে পিটিয়ে দেয়। আর তখনই সঞ্জনা জানতে পারে যে অরবিন্দ একজন পুলিশ অফিসার, যার কারণে সে আরও বেশি তার প্রতি ফিদা হয়ে যায়। কিন্তু অরবিন্দ তাকে ইগনোর করে চুপচাপ চলে যায়। এরপর দৃশ্য ফিরে বর্তমানে। অন্য কোনো উপায় না থাকায় অরবিন্দকে সঞ্জনার কাছ থেকে লিফট নিতে হয়, যার কারণে সঞ্জনার আনন্দের সীমা থাকে না। এরপর বন্ধুরা সেই মুখোশধারী বাসস্টপে বসে থাকা এক ব্যক্তির কাছে আসে। প্রথমে তাকে বিদ্যুতের শক দিয়ে অজ্ঞান করে, তারপর সে তার পুরনো মডেলের মার্সিডিজ গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, ঠিক একজন সাইকোপ্যাথ খুনির মতো, যে মানুষকে নির্যাতন করতে খুব অনুভব করে। পরের দিন সকালে সেই বাসস্টপের লোকটিরও পোড়া লাশ একটি বন্ধ ফ্যাক্টরিতে পাওয়া যায়। লাশ ফরেন্সিকের জন্য পাঠানো হয়। আর এখানেই এই কেসের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকথ্রু পাওয়া যায়, কারণ লাশের গোড়ালির সার্জারি হয়েছিল, তাই ডাক্তাররা লাশের ভেতর থেকে সার্জারি প্লেট খুঁজে পান, যেখানে কোম্পানির নামও লেখা ছিল। এর সাহায্যে এটি কার লাশ তা জানা সম্ভব। তো অরবিন্দ দ্রুত অর্থোপেডিক ডাক্তারের সাথে দেখা করে সেই সার্জারি প্লেট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ডাক্তার বলে, এই কোম্পানি এই ধরনের মোট 40টি প্লেট তৈরি করেছিল। আমি অন্য হাসপাতালের সাথে কথা বলে যাদের এমন প্লেট লাগানো হয়েছিল তাদের বিস্তারিত তথ্য আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই কথা শুনে অরবিন্দ তাকে ধন্যবাদ জানায়। বন্ধুরা, সেই হাসপাতালেই অরবিন্দ মনোহরকেও দেখতে পায়, যে ডাক্তারের সাথে কিছু কথা বলে খুব চিন্তিত হয়ে হাসপাতাল থেকে চলে যায়। অরবিন্দ মনোহরকে না জানিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে মনোহরের আসলে কি হয়েছে। তখন ডাক্তার জানায় যে তার একটা অদ্ভুত হার্ট প্রবলেম, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তার হার্ট ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত তার ডোনার পাওয়া যাচ্ছে না। দ্রুত ট্রান্সপ্ল্যান্ট না হলে তার বাঁচা কঠিন। বেচারা অরবিন্দ এটা শুনে খুব খারাপ লাগে। মনোহর তার ছেলের জন্য এত চিন্তিত, কিন্তু সে নিজেই এই পৃথিবী ছেড়ে চলে যাবে। বলুন তো বন্ধুরা। এবার ডাক্তার সেই 40 জন লোকের বিস্তারিত তথ্য অরবিন্দকে পাঠিয়ে দেয়। তাদের প্রোফাইল ভালোভাবে পড়ার পর অরবিন্দ এমন 7 জন লোককে সিলেক্ট করে যাদের ওপর তার সন্দেহ হয় সম্ভবত এদের মধ্যে থেকেই সেই ব্যক্তিটি হবে যাকে পোড়ানো হয়েছে। তো একের পর এক করে সে সেই 7 জন লোকের সাথে দেখা করতে যায়। 6 জন লোক তো জীবিত আছে, কিন্তু যখন সে 7 নম্বর লোক শুভঙ্করের কাছে যায়, তখন অবাক করার মতো বিষয় হয় যে সেও জীবিত, আর তার গোড়ালিতেও সার্জারির চিহ্ন রয়েছে। অরবিন্দ তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু যখনই সে শুভঙ্করের কাছে কিছু প্রশ্ন করে সে একটু দ্বিধাগ্রস্তভাবে উত্তর দেয়, যেন কিছু লোকাচ্ছে। তাই অরবিন্দ তাকে পানি আনতে পাঠিয়ে বাড়ির ভালোভাবে তল্লাশি নেয় আর সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে বন্ধুরা আরও একজন মানুষের পোড়া লাশ পাওয়া যায়। এখন ফরেন্সিক ডাক্তারদের মতে এই লাশটি একজন মেয়ের, যার কোনো পরিচয় নেই, অর্থাৎ কেউ তাকে চিনতে পারছে না, কেউই নিখোঁজ হওয়ার রিপোর্টও লেখায়নি। কিন্তু তখনই অরবিন্দ একজন ভিখারির সম্পর্কে জানতে পারে যে অদ্ভুত জিনিস বিড়বিড় করছিল, যে গতরাতে বাসস্টপের কাছে একজন মুখোশধারী একজন মেয়েকে আক্রমণ করে আর গাড়িতে তুলে নিয়ে চলে যায়। অরবিন্দ ভিখারিকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই মেয়েটিকে চেনো? ভিখারি বলে, আমি তাকে আগেও দেখেছি, সে প্রতিদিন স্কুটার নিয়ে আসা যাওয়া করত। এই কথা শুনে অরবিন্দ অবাক হয়। যখন মেয়েটির কাছে স্কুটার আছে তখন সে বাসস্টপে কি করছিল? এমন তো নয় যে স্কুটার খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে তাকে বাস ধরার জন্য বাসস্টপে আসতে হয়েছিল। আর এই কারণেই হয়তো সে আশেপাশে কোথাও স্কুটার সারানোর জন্য দিয়েছিল। তাই সেও বন্ধুরা আশেপাশের গ্যারেজে গিয়ে স্কুটারের খোঁজ নেয়। তো একটি মেয়ের স্কুটার সে পায়। গ্যারেজওয়ালা বলে সেই মেয়েটি বলেছিল কাল সকালে স্কুটার নিয়ে যাবে, কিন্তু এখনও সে আসেনি। এই কারণে বন্ধুরা অরবিন্দ সেই স্কুটারটি চেক করে, যেখানে ডকুমেন্টসের সাহায্যে যার স্কুটার ছিল, মানে যে মেয়েটির, তার নাম এবং ঠিকানা দুটোই পাওয়া যায়। মেয়েটির নাম ছিল মীরা। এই কারণে অরবিন্দ মীরার বাড়িতে যায়, কিন্তু সেখানে আসার পর সে ঘরে মীরাকে দেখতে পায়। বন্ধুরা এটা দেখে সে আবার অবাক হয় যে এমনটা কিভাবে হতে পারে।
তো একজন কনস্টেবল বলে গতকাল এই মেয়েটি পুলিশ স্টেশনে এসেছিল তার কুকুর নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করতে। কিন্তু বাড়ি চেক করার পর অরবিন্দ জানতে পারে যে এই বাড়িতে কুকুর সম্পর্কিত কোনো জিনিসই ছিল না। এর মানে মীরা মিথ্যা বলছে, তার কাছে কোনো কুকুর ছিল না। তাহলে সে কিসের রিপোর্ট দায়ের করতে পুলিশ স্টেশনে গিয়েছিল? তো সে মীরাকে বলে, সত্যি কথা বলো, কি লুকাচ্ছ, নইলে ভালো হবে না। তো অন্যান্য অফিসাররা ঘরে মীরার কিছু ছবি পায়, যা থেকে অরবিন্দ জানতে পারে মীরার একটি যমজ বোনও আছে, আর এই দুজন টুইন নামের একটি স্কুলে পড়ত। এর মানে যাকে পোড়ানো হয়েছিল সে মীরা ছিল, কিন্তু এখন তার যমজ বোন নিজেকে মীরা বলছে। একই দিনে মীরার বোন এবং শুভাঙ্কর দুজনকেই পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, কারণ শুভাঙ্করের বাড়ি থেকেও সে একটি ছবি পেয়েছিল, যা থেকে অরবিন্দ জানতে পারে যে ছোটবেলায় সেও সেই টুইন স্কুলেই পড়ত, তারও একটি যমজ ভাই আছে। হতে পারে দুজনেরই কোনো না কোনো কানেকশন আছে। তো শুভাঙ্করকে একটু কঠোরতা দেখানোর পর সে সমস্ত কিছু বলতে রাজি হয়ে যায়। সে জানায় যে আমার যমজ ভাই ছিল যার নাম শুভাঙ্কর, তারই অপারেশন হয়েছিল, যার সার্জারি প্লেট সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছিলেন, ওইটা সেই ছিল। কিছুদিন আগে আমার কাছে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে, যেখানে একজন মুখোশধারী আমার ভাইকে জিম্মি করে রেখেছিল। সে হুমকি দিয়ে বলেছিল যে আমি যা বলি তাই করো, নইলে তোমার ভাইকে মেরে দেব। তো সে আমাকে একটি নির্জন জায়গায় দেখা করতে ডাকে, যেখানে একজন মানুষের ওপর কাপড় দিয়ে ঢেকে তাকে সেখানেই বেঁধে রাখা হয়েছিল। তখন মুখোশধারী বলে সেখানে যে বন্দুক রাখা আছে তা দিয়ে সেই মানুষটিকে গুলি করে দাও, নইলে তোমার ভাই মারা যাবে। তো আমি বাধ্য হয়ে তাকে গুলি করি। কিন্তু যখন আমি বাড়ি আসি তখন সেই মুখোশধারী আমাকে ভিডিও পাঠায়, আর সেই ভিডিও থেকে আমি জানতে পারি যে মানুষটাকে আমি গুলি করেছিলাম সে আমার নিজেরই ভাই ছিল। সেই মুখোশধারী আমার হাতে আমার ভাইকে মরিয়ে দিল আর ভিডিও রেকর্ড করে নিজের কাছে রেখে দিল। সেই ভিডিওর মাধ্যমে সে আমাকে হুমকি দিল যে আমাকে এখন থেকে আমার ভাই শুভাঙ্করের পরিচয় নিতে হবে, দুনিয়াকে বলতে হবে আমার কোনো যমজ ভাই ছিল না। এই কথা যদি আমি ভুল করেও পুলিশকে জানানোর চেষ্টা করি তাহলে সে ভিডিও পুলিশকে পাঠিয়ে আমাকে জেলে পাঠিয়ে দেবে, সে আমাকে বলেছিল। তাই প্রথমবারের মতো আমি আপনাকে মিথ্যা বলেছিলাম যে আমিই শুভাঙ্কর। একই গল্প বন্ধুরা মীরার বোনও জানায় সে নিজের হাতেই নিজের বোনকে মেরেছে। সে বলে আমি পুলিশে অভিযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মুখোশধারী আমাকে তাৎক্ষণিকভাবে থামিয়ে দিল যে পুলিশের কাছে যেও না, তুমিও মরবে। সব সময় সে আমার ওপর নজর রাখে, এই কারণেই আমি কুকুরের মিথ্যা রিপোর্ট লিখিয়ে বাড়ি চলে এসেছিলাম, যাতে পুলিশ সাসপেক্ট না করে। তো অরবিন্দ বলে তোমাদের দুজনের কি কোনো কানেকশন আছে? কারণ আমার মনে হয় মুখোশধারী তোমাদের দুজনকে খুব ভালোভাবে চেনে, তাই সে এত নিখুঁত পরিকল্পনা করেছে। তখন তারা দুজন বলে আমরা এবং আমাদের যমজ ভাই বোন সেই টুইন স্কুলেই পড়তাম। অরবিন্দ বলে তোমরা কি কাউকে সন্দেহ করো, এমন কেউ যে তোমাদের শত্রু ছিল, যে রাগে এইসব করেছে? তখন তারা দুজন বলে বেঞ্জামিন নামের একটি ছেলে আমাদের ক্লাসে পড়তো, তাকে আমাদের সন্দেহ হয়। এখন বন্ধুরা অরবিন্দ মীরার বোনের মোবাইল থেকে সঞ্জনার ছবিও পায়। মীরার বোন জানায় যে সেও তার যমজ বোনের সাথে সেই টুইন স্কুলেই পড়ত। অরবিন্দের সন্দেহের তীর বন্ধুরাই টুইন স্কুলেই আটকে যায়, যে এমন তো নয় যে এ পর্যন্ত যত লোককে পুড়িয়ে মারা হয়েছে তারা সবাই টুইন স্কুলেরই। হতে পারে টুইন স্কুলে শুধু যমজ বাচ্চারা পড়ত, মুখোশধারী সমস্ত যমজদের সাথে এমন করেছে, তাদের ভাই বোনকে মারিয়ে কেস ধামাচাপা দিয়েছে। এই কারণেই না কোনো নিখোঁজ হবার খবর এসছিল, না কোনো ভিকটিমের পরিচয় সামনে আসছিল। এই কারণে বন্ধুরা অরবিন্দ টুইন স্কুলে যায়, যাতে বেঞ্জামিনের সম্পর্কে জানতে পারে যে সে কে আর সত্যি সেই কি হত্যাকারী নাকি। এখন অরবিন্দ টুইন স্কুলে এসে সেখানকার প্রিন্সিপাল দীপিকার সাথে দেখা করে। তার কাছে বেঞ্জামিনের সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়। তো দীপিকা বেঞ্জামিনের সম্পর্কে বলা শুরু করে। তো বন্ধুরা আসলে দীপিকা এবং তার স্বামী মিলে একটি স্কুল খুলেছিলেন, যেখানে শুধু যমজ বাচ্চারা পড়ত। তার একটা বিশেষ অফারও রেখেছিলেন যে শুধুমাত্র একজন শিক্ষার্থীর ফিতে তারা দুই ভাইকে পড়াবেন, অর্থাৎ যমজদের পড়াবেন। এমনই একদিনের কথা, চেন্নাইয়ে শিশুদের দাবা প্রতিযোগিতা ছিল। দীপিকাও তার স্কুলের বাচ্চাদের সাথে সেখানে গিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় বেঞ্জামিন জিতেছিল। বেঞ্জামিনের একটি যমজ ভাই ছিল ফ্রান্সিস। তারা দুজনেই খুব গরিব ছিল, তাদের বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তারা দুজনেই সরকারি স্কুলে পড়ত। দীপিকার স্বামীর মনে হয়েছিল যে এই দুজন খুব ইন্টেলিজেন্ট, বেঞ্জামিন দাবার মাস্টার আর ফ্রান্সিস পড়ালেখায় খুব ভালো। যদি এমন বাচ্চাদের তাদের স্কুলে রাখা হয় তাহলে স্কুলের নাম উজ্জ্বল হবে। তাই তারা বেঞ্জামিন এবং ফ্রান্সিস দুজনকে তাদের টুইন স্কুলে ভর্তি করিয়ে দেন। শুধু তাদের বিনামূল্যে পড়াননি, বরং থাকার জন্য তাদের হোস্টেলও দিয়েছিলেন, যার কোনো ফি তারা নিতেন না। এখানে এসে দুই ভাই খুব খুশি হয়ে যায়। কিছু সময়ের মধ্যে তাদের ট্যালেন্ট দিয়ে দুই ভাই সমস্ত শিক্ষকের প্রিয় হয়ে ওঠে।
এমনকি অন্যান্য শিক্ষার্থীর বাবা মাও তাদের বকাঝকা করে বেঞ্জামিন আর ফ্রান্সিসের মতো হতে বলতো, যেটা বাচ্চাদের পছন্দ ছিল না। তাই বাচ্চা বেঞ্জামিন এবং ফ্রান্সিসের প্রতি হিংসে করতে শুরু করে। সমস্ত বাচ্চারা তাদের দুজনের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। আর ফ্রান্সিসের একটা অদ্ভুত রোগ ছিল, তার অন্ধকারে খুব ভয় লাগত। তো বেঞ্জামিন কখনো তার ভাইকে একা ছাড়ত না, মানে বেঞ্জামিনের জন্য তার জীবন ছিল তার ভাই। কিন্তু একদিন যখন সমস্ত বাচ্চাদের ল্যাবে ক্লাস ছিল, তখন অর্ধেক যমজ বাচ্চা একটি ল্যাবে যায় আর তাদের যমজ ভাই বোনেরা অন্য ল্যাবে যায়। এইভাবে বেঞ্জামিন এবং ফ্রান্সিসও আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু এই সুযোগে সদ্ব্যবহার করে অন্যান্য বাচ্চারা ল্যাবের গেট বন্ধ করে সেখানকার লাইট বন্ধ করে দেয়, যাতে ফ্রান্সিসকে কষ্ট পেতে দেখতে পারে, যার ফলে বেঞ্জামিন এবং ফ্রান্সিসের প্রতি তাদের যে ঘৃণা ছিল তা কমে যাবে। কিন্তু সেই বাচ্চারা এই বিষয়ে মনোযোগ দেয়নি যে এর ফলে কতটা খারাপ হতে পারে। বেঞ্জামিন যখন এই সম্পর্কে জানতে পারে, তখন সে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কেউ দরজা খোলেনি। দরজার বাইরে বেঞ্জামিন ফ্রান্সিসের জন্য কাঁদছিল, আর ভেতরে ফ্রান্সিস জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল। কিন্তু কোনো বাচ্চারই তার প্রতি মায়া হয়নি, বরং তারা সবাই ফ্রান্সিসের এমন অবস্থা দেখে মজা নিচ্ছিল। হিংসা তাদের সবার চোখে এমন একটি পট্টি বেঁধে দিয়েছিল যে তারা ফ্রান্সিসের কষ্ট বুঝতে পারছিল না। বেচারা ফ্রান্সিসের সেখানেই মৃত্যু হয়। অন্যদের হিংসা একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিল। এদিকে বেঞ্জামিন এই শোক সহ্য করতে পারেনি। দীপিকা বেঞ্জামিন এবং ফ্রান্সিসকে নিজের ছেলের মতো মনে করতেন। তারাও তাকে প্রিন্সিপালের পরিবর্তে মা বলে ডাকতেন। দুজনেরও এই দুর্ঘটনায় শক লাগে। আর এই দুর্ঘটনা বেঞ্জামিন এবং ফ্রান্সিসের জন্মদিনে হয়েছিল। তো দীপিকা তার স্বামীকে বলে, আমাদের পুলিশকে এই সম্পর্কে জানাতে হবে। কিন্তু তার স্বামী সরাসরি মানা করে দেয় যে, দেখো, এতে আমাদের স্কুলের নাম খারাপ হবে, আর কিচ্ছু না। এমনিতেও আমরা দুজনকে থাকার ঘর দিয়েছি, বিনামূল্যে পড়িয়েছি, আর কি করতে পারতাম। এই কথাগুলো বেঞ্জামিন গোপনে শুনে ফেলে। একদিকে ভাই হারানোর শোক, তার ওপর এই কথাগুলো সে সহ্য করতে পারল না। তাই সে চিরতরে স্কুল ছেড়ে চলে গেল। তারপর থেকে দীপিকা আর কখনো বেঞ্জামিনকে দেখেনি। শুভঙ্কর এবং মীরাও একই ক্লাসে পড়ত, আর ফ্রান্সিসের মৃত্যুর সময় তারাও সেই ল্যাবে উপস্থিত ছিল। তাই বেঞ্জামিনকে সন্দেহ করে যে এই মুখোশধারী সেই হতে পারে। এবার অরবিন্দ দীপিকার কাছে সেই সব সহপাঠীদের ডিটেলস চায় যারা বেঞ্জামিনের সাথে পড়ত। সবার ডিটেলস থেকে অরবিন্দ একটি বিষয় জানতে পারে যে যতগুলো লাশ পাওয়া গেছে তাদের পাওয়ার তারিখ আর এই শিক্ষার্থীদের জন্মদিন মিলে যাচ্ছে। ফ্রান্সিসকেও তার জন্মদিনে হত্যা করা হয়েছিল। এর মানে স্পষ্ট যে যত লোক মারা গেছে তারা সবাই বেঞ্জামিনের সহপাঠী ছিল, যারা ফ্রান্সিসকে ল্যাবে বন্ধ করে মেরে ফেলেছিল। বেঞ্জামিন এক এক করে সমস্ত সহপাঠীদের মারছে, যাতে সে তার ভাই হারানোর যে যন্ত্রণা অনুভব করেছিল সেই যন্ত্রণা যেন সেই শিক্ষার্থীদের ভাই বোনরাও অনুভব করতে পারে। তবে এখনও দুটি জন বাকি আছে, একজন সঞ্জনা এবং তার বোন অঞ্জনা। অঞ্জনা ফ্রান্সিসের সাথে ল্যাবে ছিল সেই সময়, আর সঞ্জনা বেঞ্জামিনের সাথে অন্য ল্যাবে। এর মানে বেঞ্জামিন অঞ্জনার হাতে সঞ্জনাকে মারাবে। এরপর ধীরান ও ধীরাজ নামের আরও দুটি যমজ ভাই আছে, যাদের মধ্যে ধীরান ফ্রান্সিসের সাথে ল্যাবে ছিল আর ধীরাজ বেঞ্জামিনের সাথে। মানে এবার ধীরান মারা যাবে ধীরাজের হাতে। এই কারণে অরবিন্দ সবার আগে সঞ্জনার বাড়িতে আসে। তাকে সমস্ত কথা বলে তাকে আর অঞ্জনাকে মনোহরের বাড়িতে লুকিয়ে রাখে, যাতে বেঞ্জামিন তাদের কাছে পৌঁছতে না পারে। ততক্ষণে সে ধীরান ও ধীরাজকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ খোঁজার পরও তাদের পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো ধীরানের পোড়া লাশ, অর্থাৎ বেঞ্জামিন তাকেও পুড়িয়ে দিয়েছে। অরবিন্দ এটা দেখে রাগে ফেটে পড়ে। তার আফসোস হয় যে সে ধীরানকে বাঁচাতে পারেনি। এখন বেঞ্জামিন অঞ্জনা পর্যন্ত পৌঁছানোর আগেই অরবিন্দকে কিছু করতে হবে। তখনই বন্ধুরা কুমার ও জ্ঞান ফিরে পায় সেই অফিসার যে আগে বেঞ্জামিনের কেসে কাজ করছিল। কুমার অরবিন্দকে তার কাছে ডেকে বলে যে তোমাকে সতর্ক থাকতে হবে, কারণ আমার দুর্ঘটনাও সেই মুখোশধারীই ঘটিয়েছিল। এখন তুমি তার কেস সলভ করছো, তাই সে তোমাকেও মারার চেষ্টা করবে। এই কথা শুনে অরবিন্দ একটু চিন্তিত হয়। কিন্তু সে নিজেই চাইছিল যে অন্তত একবার বেঞ্জামিনের সাথে তার মুখোমুখি দেখা হোক আগে, তাকে সে ছাড়বে না। তখনই দীপিকা অরবিন্দকে ফোন করে বলে, দেখো, বেঞ্জামিনের সম্পর্কে আমি তোমাকে আরও কিছু বলতে চাই, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি যা কিছু করবে তার সাথে শুধু আইনের নিয়ম অনুযায়ী করবে, তার ওপর হাত তুলবে না, কারণ সে খুব ভালো মানুষ। প্রতি বছর ফ্রান্সিসের জন্মদিনে আমি তার কবরে ফুল রাখতে যেতাম, তো তার আগে সেখানে ফুল রাখা থাকতো যা বেঞ্জামিন রেখে যেত। কাল ফ্রান্সিসের জন্মদিন, বেঞ্জামিন ফুল রাখতে অবশ্যই আসবে, তো তুমি সেখানে গিয়ে তাকে ধরতে পারো। বন্ধুরা, বেঞ্জামিনকে ধরার জন্য এই জিনিসটাই যথেষ্ট ছিল। এই কারণে অরবিন্দ রাতারাতি কবরস্থানে পৌঁছে যায় এবং বেঞ্জামিনের অপেক্ষায় লুকিয়ে পড়ে।
তখন সেখানে বেঞ্জামিন আসে ফুল রাখার জন্য। এখানে আমরা প্রথমবার বেঞ্জামিনের মুখ দেখতে পাই, যে আর কেউ নয় বরং মনোহরই। হ্যাঁ বন্ধুরা, মনোহর যার বাড়িতে অঞ্জনা এবং সঞ্জনাকে অরবিন্দ লুকিয়ে রেখেছিল, সেই বেঞ্জামিনই বেরিয়ে এলো। বলো, অরবিন্দ তখনই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে অরবিন্দের ওপরই আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। অরবিন্দ দ্রুত মনোহরের বাড়িতে যায়, যেখানে সঞ্জনা আর অঞ্জনাকে জিম্মি করে রাখা হয়েছিল। এখন অরবিন্দ কিছু করতে পারার আগেই পেছন থেকে মনোহর তার ওপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে, আর তারপর অঞ্জনাকে নিজের সাথে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর অরবিন্দ সঞ্জনাকে নিয়ে অঞ্জনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই একটি বন্ধ মলের কাছে সে বেঞ্জামিনের গাড়ি দেখতে পায়। অরবিন্দ যখন মলে আসে তখন মনোহর এসে তার ওপর আক্রমণ করার চেষ্টা করে। দুজনের মধ্যে তুমুল লড়াই হয়। এই ফাঁকে সঞ্জনা অঞ্জনাকে খুঁজতে থাকে, কিন্তু তখনই মনোহর লিফটে চড়ে নিচের ফ্লোরে যাওয়ার চেষ্টা করে যাতে সঞ্জনাকে গুলি করে মেরে ফেলতে পারে। কিন্তু অরবিন্দ তাকে বন্দুক দিয়ে বলে, লিফট থেকে মনোহর নিচে আসছে, লিফট খুলতেই তাকে গুলি করে দিও। সঞ্জনা ঘাবড়ে গিয়েছিল, তাই সে ভয়ে যেমনই দরজা খোলে বিনা চিন্তাভাবনায় গুলি চালিয়ে দেয়, যেখানে সামনে মনোহর নয় বরং অঞ্জনা ছিল। বন্ধুরা, অর্থাৎ সঞ্জনা নিজের বোনকেই গুলি করে মেরে ফেলেছে। এটা দেখে বেচারি হতবাক হয়ে যায়। তখনই সেখানে আসে কুমার। সে অরবিন্দকে বলে যে অনেক হয়েছে তোমার নাটক, আমি জানি বেঞ্জামিন আর কেউ নয়, তুমি। ও মাই গড বন্ধুরা, এটা কি হয়ে গেল? এই কথা শুনে অরবিন্দ হতবাক হয়ে যায়। কুমার বলে যে যখন বেঞ্জামিন আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল সেই সময় সে আমাকে মারতে চায়নি। আমার খারাপ অবস্থা দেখে সে নিজেই আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল আর সেখান থেকে চলে গিয়েছিল। সেই সময় আমি তার গাড়িতে এক রকমের লাইটার দেখেছিলাম। যখন কিছুক্ষণ আগে আমি তোমাকে বেঞ্জামিনের থেকে সাবধান থাকতে বলার জন্য ডেকেছিলাম, তখন সেই একই লাইটার আমি তোমার কাছে দেখেছিলাম, যার কারণে আমার তোমার ওপর সন্দেহ হয়েছিল। তখন থেকেই আমি তোমার অতীত ঘাঁটতে শুরু করেছিলাম আর জানতে পারলাম যে আগে তুমি খ্রিস্টান ছিলে, কিন্তু পরে একটি হিন্দু পরিবার তোমাকে দত্তক নিয়েছিল। তখন থেকে তুমি তোমার নাম অরবিন্দ রেখেছিলে। তোমার অনুপস্থিতিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। সেখানে বেঞ্জামিন এবং ফ্রান্সিসের ছবি দেখে আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছিল যে তুমিই আসল বেঞ্জামিন। এটা কি বন্ধুরা? তখন মনে হয়েছিল মনোহরই বেঞ্জামিন, কিন্তু এখন তো পুরো খেলাটাই বদলে গেল। অরবিন্দ ইচ্ছাকৃতভাবে সঞ্জনাকে গুলি চালাতে বলেছিল, যাতে অন্যান্য যমজদের মতো সঞ্জনাও নিজের হাতে নিজের বোনকে মেরে ফেলে। সঞ্জনা তাকে ভালোবাসত, কিন্তু এখন সে জানতে পেরেছে যে অরবিন্দ কত বড় শয়তান মানুষ। এখানে তো বন্ধুরা সিনেমার মূল নায়কই মূল ভিলেন বেরিয়ে এলো। তখন অরবিন্দ বলে যে মনোহরের কোনো দোষ নেই, আমি তাকে বেঞ্জামিন হতে বলেছিলাম, রাজি না হলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম। আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। বেঞ্জামিন অর্থাৎ অরবিন্দ তার সমস্ত সহপাঠীদের মেরে ফেলেছিল, যারা ফ্রান্সিসের মৃত্যুর জন্য দায়ী ছিল। সেই কারণে আদালত অরবিন্দকে মৃত্যুদণ্ড দেয়। এর পরের দৃশ্যে কুমারকে একটি লোক তাড়াহুড়ো করে ধাক্কা দেয়। কুমার তাকে দেখে বলে যে তুমি তো সেই লোকটা যে ব্যাংকে চুরি করেছিলে, তাহলে তুমি বাইরে কিভাবে এলে? কে তোমাকে ছেড়েছে? তো সেই লোকটি বলে, না না স্যার, সে তো আমার ভাই ধীরান ছিল, যাকে আপনারা জেলে বন্দি করে রেখেছিলেন। আমি তো ধীরাজ, তার যমজ ভাই। এই কথা শুনে কুমারের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাহলে যাকে বেঞ্জামিন ধীরান বলে মেরেছিল সে কে ছিল? কুমার যেমনই জেলে আসে সে অরবিন্দকে দেখতে পায়, যে পিটিয়ে পিটিয়ে ধীরানকে প্রাণে মেরে ফেলেছে। এখন অরবিন্দ তার আসল পরিকল্পনা জানায়। যে লাইটারটি তুমি দেখেছিলে, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে সেটা দেখাতে চেয়েছিলাম, যাতে তুমি আমাকে সন্দেহ করো, আমার সত্য জেনে আমাকে জেলে ঢোকাও। কারণ আমার শেষ শিকার ধীরান জেলেই ছিল, কিন্তু আমি প্রত্যেক সহপাঠীর সম্পর্কে জানতাম না। কিন্তু যখন দীপিকা আমাকে সমস্ত সহপাঠীর ডিটেলস দিল, তখন আমি জানতে পারলাম যে ধীরান তো সেই লোক যাকে আমি জেলে ঢুকিয়েছি। আর আমি একজন পুলিশ হয়তো জেলে যেতে পারতাম না। এই কারণে আমি একটি অজ্ঞাত পরিচয়ের লাশকে ধীরান বলে পুড়িয়ে দিয়েছিলাম। ফ্রান্সিসকে হারানোর পর থেকেই আমি মনস্থির করে নিয়েছিলাম যে যতক্ষণ না সবাইকে মারি আমি শান্ত হব না। এই কারণে আমি পুলিশের পড়াশোনা করেছিলাম, যাতে নিজের করা অপরাধের কেস নিজেই সমাধান করি, এতে কেউ সন্দেহ না করে। আমি ইচ্ছাকৃতভাবে শুভঙ্করকে পরে মেরেছিলাম, যাতে সার্জারি প্লেট দিয়ে কেউ তাকে চিনতে না পারে। আর আমি জানতাম যে তোমরাই কেস সমাধান করতে পারবে না, আর আমাকেই কেস সমাধান করতে দেওয়া হবে, আর এমনটাই হয়েছিল। এখন আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমি সেই সমস্ত লোককে মেরে ফেলেছি যারা আমাকে আমার ভাই থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এগুলো বলার পর অরবিন্দ অনেক ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন দিয়ে দেয়, যাতে মরার পর সে তার ভাইয়ের সাথে দেখা করতে পারে। মরার আগে সে ডাক্তারদের জানিয়ে দিয়েছিল যে তার হৃদয় মনোহরের হৃদয়ের জন্য নিখুঁত দাতা। তাই তার মৃত্যুর পর তার হৃদয় যেন মনোহরকে দেওয়া হয়, যাতে সে তার ছেলের সাথে সারা জীবন কাটাতে পারে।
তার যেন সেই কষ্ট না হয় যা অরবিন্দ তার ভাইকে হারিয়ে অনুভব করেছিল। হৃদয় লাগার ফলে মনোহর সুস্থ হয়ে ওঠে। এখন সে সবসময় তার ছেলের সাথে ফ্রান্সিস এবং বেঞ্জামিনের কবরে ফুল দিতে আসে আর তাদের জন্য প্রার্থনাও করে। বেঞ্জামিনের কবর ফ্রান্সিসের পাশেই তৈরি করা হয়েছিল। পাশাপাশি বেঞ্জামিন দীপিকাকেও একটি চিঠি পাঠিয়েছিল যেখানে মা লেখা ছিল, কারণ দীপিকা তার জীবনে মা হয়ে এসেছিলেন, যা দেখে সে খুব কেঁদেছিল। বন্ধুরা, সিনেমায় টুইস্ট তো অনেক ছিল, কিন্তু তেমনই আবেগপূর্ণও ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা এই ধরনের লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। দেখা হচ্ছে আরও একটি দারুণ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। বাই বাই।